আজকে পেডিয়াট্রিক্স রিকভারি এবং এক্সাম ব্যাচের যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমি পরিচালনা হিসেবে আমি আছি ডাক্তার মহিউদ্দিন। উম, আমরা আমাদের তো জানুয়ারি 2026-এর এফসিপিএস পরীক্ষা একটা চলে গিয়েছে অলরেডি। চিকিৎসকবৃন্দ আপনারা জানেন আমাদের সামনে অলরেডি জুন 2026-এর যে পরীক্ষা এফসিপিএস সেটার কাউন্টডাউন অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো আজকের ওরিয়েন্টেশনের মাধ্যমে আমরা আমাদের রিকভারি এবং এক্সাম ব্যাচের ক্লাসগুলো শুরু করব ইনশাল্লাহ, ক্লাস এবং পরীক্ষা। তো এই বিষয়ে আমাদের সামনে জার্নিগুলো কেমন হবে সে বিষয়ে আছে আমাদের আজকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা থাকবে ইনশাল্লাহ। আমরা মনোযোগ সহকারে আমাদের মেহমান বৃন্দ যারা আছেন তাদের কাছ থেকে কথাগুলো শুনবো। শুরুতেই অনুরোধ জানাবো কথা নিয়ে আসার জন্য আমাদের জেনেসিসের অন্যতম মেন্টর ডাক্তার সিগমা আলম শক্তি আপুকে কথা নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে? হ্যালো। জি, শোনা যাচ্ছে ম্যাম। জি, আসসালামু আলাইকুম। আমি ডক্টর সিগমা আলম সুপ্তি। আমি 17-18 সেশনে এমবিবিএস কমপ্লিট করেছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটাল থেকে। আর এখন এফসিপিএস পার্ট 2 ট্রেনি হিসেবে নিওনাটোলজি আমার সাবজেক্ট। এখন মাদার ট্রেনিং করছি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে। তো উম, এটা তো হচ্ছে গিয়ে রিকভারি ব্যাচের আর হচ্ছে কি এক্সাম ব্যাচের। তাহলে মানে এই ব্যাচ দুইটা মূলত তারাই ভর্তি হয়, মানে যারা অলরেডি একবার বা দুইবার অ্যাটেম্প নিয়েছে, পরীক্ষা দিয়েছে এমন। তো আমিও এমন কোনো উম, মানে অংশেরই মানে এমন কোনো ব্যাচেই ছিলাম এক সময়। তো প্রথমে শুরু করি আমার প্রথমবারের অভিজ্ঞতা দিয়ে। সেটা হচ্ছে গিয়ে আমি গত বছর 2025-এ আমি জেএসএস এর ফাউন্ডেশন ব্যাচে ভর্তি ছিলাম। তো ফাউন্ডেশন ব্যাচে ভর্তি থাকার পর আমাদের যে জুলাইতে, এবার তো বোধহয় জুনে পরীক্ষা, আমি জুলাইয়ে একবার অ্যাটেম্প নেই। তো সেইবার অকৃতকার্য হই। এরপরে এইবার আমি হচ্ছে গিয়ে 26 জানুয়ারিতে পরীক্ষা দেই and আলহামদুলিল্লাহ আমি এইবার পাশ করে যাই। তো আমার কাছে যেটা মনে হয় যে এই যে আমি জানুয়ারি 25-এ যে আমি পরীক্ষা দিলাম হলো না, এটা সম্পূর্ণ মানে যেই যে হলো না, এটা একদমই মানে আমার নিজের ব্যর্থতা। কারণ হচ্ছে গিয়ে এমন না যে এই সমস্যা ওই সমস্যা। যদি আমার কাছে মনে হয় যদি কেউ জেনেসিসের ক্লাসগুলো ফলো করে ঠিকঠাক, জেনেসিসের পরীক্ষাগুলো দেয় ঠিকঠাক, তাহলে হবে না। এটাই একটা মানে অ্যাক্সিডেন্টাল কেস যে হবে না, মানে হবে এটাই নর্মাল। তো আমি প্রথমবারের অভিজ্ঞতা বলতে গেলে যে আমি ব্যাচে ভর্তি হয়েছিলাম ঠিকই, কিন্তু আমি রেগুলার ক্লাস করতাম না। আমি তো হচ্ছে গিয়ে অনলাইন ব্যাচে ছিলাম। তো আমাদের সবার একটা টেন্ডেন্সি থাকে যে আছেই তো, ক্লাসগুলো তো আছেই, পরে করে নিবনি, আজকে আমার এই কাজ, আজকে আমার ওই কাজ। সামনে ক্লাস, আমাদের সপ্তাহে 2টা করে ক্লাস হতো, 2টা করে পরীক্ষা। তো মনে হতো যে আচ্ছা 3 দিন করে গ্যাপ আছে, এখন যেহেতু আমি খুব ব্যস্ত, এখন আমি করব না, আমি পরে করে নিব। তো এই পরে আর কখনো হয় না। আজকে আমার পুরাটা সেশনে আমি যা কথা বলবো এটা এই নিয়েই যে যেই দিনেরটা ওই দিনই করে ফেলতে হবে। এটা যত ছোট টপিকই হোক, যত বড় টপিকই হোক, জিনিসটা আমার যতই পড়া থাকুক বা পড়া না থাকুক, আমাকে আমাদের যেই জেনেসিসের যে রুটিন অনুযায়ী অনেক অভিজ্ঞ মানুষজন অনেক চিন্তা করে এই রুটিনটা সেট করে থাকেন। বিভিন্ন মানে আমাদের যেই ক্লাসের যে রুটিনটা হয় কোন সাবজেক্টের পর কোনটা, এমন ভাবেই করা থাকে যেন আমরা পরে কোরিলেট করে পড়তে পারি, কারণ একটার সাথে একটা কোরিলেশন থাকে। তো আমার মনে হয় যে এই রুটিনটা যদি কেউ ফলো করে, তাহলে মানে আর কোনো দুইবার চিন্তা করার কোনো দরকার পড়বে না। আমাদের জেনেসিসের যেই মানে রুটিনটা, এটা আমাদের নিজেদের অনেক কষ্ট কমিয়ে দেয়। আমাদের যেইটা আমাদের নিজেদের চিন্তা করে বের করা লাগে না, আমাদের কাজ শুধু এই রুটিনটা ফলো করা। আমি যখন ফাউন্ডেশন ব্যাচে ছিলাম প্রথমবারে, আমি প্রথমেই ভর্তি হয়েছিলাম কিন্তু ক্লাসগুলা করতাম না। এরপরে হচ্ছে গিয়ে মনে হতো যে পরে করে নিব।
মনে হতো যে আচ্ছা এটা তো জমতেছে, এগুলো তো পারি, এগুলো তো এমন না। 17-18 সেশনে ছিলাম, মনে হতো যে আমরা তো কয়েকদিন আগে এগুলো পড়ে আসছি, তো হয়তো আর লাগবে না, পারবো। কিন্তু এক সময় যেটা হলো যে পড়া জমতে 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 একদম পাহাড়ের মতন হয়ে গেল। পরীক্ষার প্রায় আমি 2025 জুলাই সেশনের কথা বলতেছি, যে পরীক্ষার প্রায় 1 মাস আগে মানে আমি আর কোনো কুল কিনারা পাচ্ছিলাম না। আমার ফর্ম ফিল আপটাও মনে হচ্ছিল কি যে এখন যদি মনে হতো যে উইথড্র করবো কিনা, মানে টাকা উইথড্র করা যায় কিনা, হয়তো উইথড্র করা গেলে আমি উইথড্র করে ফেলতাম টাকা, এমন একটা অবস্থা। তো তখন আমি যেটা হলো যে আমার কাছে মনে হলো যে আচ্ছা ঠিক আছে, এত এত ক্লাস জমছে, আমি একটা কাজ করি, যে ক্লাসগুলো করি। যে আমি তো আর এই পরীক্ষা তো আর আমি প্রিপারেশনই দিতে পারতেছি না, পরীক্ষা দিব কি দিব না, আচ্ছা আমি ক্লাসগুলো করে ফেলি। তো আমার যেটা হয়েছিল যে আমার মনে হয় প্রায় 15 থেকে 17টা ক্লাস আমার জমেছিল, যে যেগুলো আমি টাচই করিনি। পরীক্ষার আর 7 দিন বাকি, এবং তখন আমি ডিসিশন নিলাম আচ্ছা ঠিক আছে, ক্লাসগুলো করে ফেলি, শুধু ক্লাস করি। এবং এটা খুবই মানে বিস্ময়কর কথা যে আমি যখন পরীক্ষার হলে যাই, আমি কিন্তু কিচ্ছু পড়িনি, কিছুই করিনি, শুধু ক্লাসগুলো শুনেছি একবার। আমি আমার পরীক্ষার হলে ওই ক্লাস করার যেই যে নলেজ, ওইটা থেকেই আমি একদম শিওরলি 7টা থেকে 8টা কোয়েশ্চেন আমি দাগিয়ে আসতে পেরেছিলাম। তো এই জন্য আমি বলবো যে জেনেসিস এর ক্লাস গুলা খুবই ইম্পর্টেন্ট। আপনারা যা রিকভারি ব্যাচে আছেন বা এক্সাম ব্যাচে আছেন, আমি আশা করছি যে হয়তো আপনাদের আগে একবার হলেও জেনেসিস এর ক্লাস গুলো করা আছে। আর আমি আমি যখন পরবর্তীতে জেনেসিস এক্সাম ব্যাচে ভর্তি হই এই জানুয়ারি 26কে টার্গেট করে, তো আমি যেটা দেখলাম যে এক্সাম ব্যাচে আমি যখন পরীক্ষা দিচ্ছি বা আমি যখন বইগুলো পড়ছি, তো তখন আমার যেই ক্লাস করে থাকলে আমার ওই টপিক গুলো আমার কাভার করতে বেশি সময় লাগে না। আমার 2-1টা টপিকের ক্লাস করা ছিল না, তো তখন ওগুলো আমার পড়তে দেখা যাইতো যে 1 থেকে 1.5 দিন সময় চলে যাইতো, কিন্তু আমি সিলেবাস কাভার করতে পারতাম না। কিন্তু যখন আমার ক্লাসগুলা যেই শিটগুলার উপর ক্লাসগুলো করা আছে, ওগুলো আমার কমপ্লিট করতে প্রায় 4-5 ঘন্টা লাগতো। তো এইটা একটা সাজেশন, যে হচ্ছে গিয়ে জেনেসিসের শিট গুলা যে আমরা পড়বো, এক্সাম গুলা দিব, ক্লাসের পড়ানো টপিকের বাইরে আসলে পড়ার কোনো দরকার নাই। অনেক ভাস্ট ভাবে জেনেসিস পড়ায়, অনেক কনসেপ্ট ক্লিয়ার করে জেনেসিস পড়ায়, আমাদের কাজ শুধু জেনেসিসের রুটিন অনুযায়ী চলা। আমরা যদি প্রত্যেকে দিনে আজকে থেকে শুরু করে 4 থেকে 5 ঘন্টা সময় দেই, আমার মনে হয় যে এটা কোনো বার্ডেন হবে না আমাদের জন্য, আমরা যদি জুন 26-এ এফসিপিএস ক্র্যাক করতে চাই। শর্ত কয়েকটাই, মানে আমাদের পড়া জমানো যাবে না, দিনের পড়া দিনে শেষ করে ফেলতে হবে, আমাদের পরীক্ষাগুলো খুব অ্যাটেন্টিভলি আমাদের অ্যাটেন্ড করতে হবে। আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে পরীক্ষার রেজাল্ট দেখে আমি, আমার সাথে যেটা হতো, আমি জানি না আপনাদের বাকিদের সাথে হবে কিনা, যে আমার খুব ডিপ্রেস লাগতো যে কিরে এত পড়লাম, হাইয়েস্ট 97, আমি হচ্ছে গিয়ে 70, 72, 75 পাচ্ছি, আমার র্যাঙ্ক দেখা যায় 100, 150। তো এগুলা নিয়ে আমি হচ্ছে গিয়ে গিফারি ভাইয়ের সাথে কথা বলতাম, শাহেদ ভাইয়ের সাথে কথা বলতাম। তো ওনারা বলতেন যে এগুলোর দিকে এত মানে এটা নিয়ে এত হেডেক নাই, এটার দিকে এত মনোযোগ না দিতে। তো আমি যেটা করতাম, আমার সাথে যেটা হেল্পফুল ছিল, আমি সবসময় চেষ্টা করতাম যে আমার এক্সামের মার্কস যেন 75+ থাকে, এই হাইয়েস্ট যতই উঠুক না কেন। আমার কাছে মনে হয় যে আপনারাও যদি এইভাবে টার্গেট প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করে প্রতিদিন এক্সাম গুলো প্রতিদিন দিয়েন, আপনার যাই হোক না কেন, আপনার যেই সমস্যায় থাকুক না কেন, আপনি পরীক্ষা দিয়ে আপনি আপনার অন্য কাজগুলো করবেন। মানে এটা যদি আপনি ফলো করেন, আমার মনে হয় না যে আপনার জন্য এই জার্নিটা খুব একটা কঠিন হবে। আর আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে গিয়ে এসবি পার্ল, যেটা এটা আমরা চেষ্টা করব যে আমাদের যখন নাকি ডেইলি এক্সাম গুলো হয়, আমরা সাথেই ওই টপিকে পার্লটা সলভ করে ফেলার চেষ্টা করব। কারণ যখন আমরা 3 দিনে একটা টপিক বা শিট করি, তখন কিন্তু আমাদের পড়াগুলা কম। আমরা যেদিন আমাদের মানে একটা পরীক্ষা দিয়ে শেষ করলাম, এরপরে আমাদের হাতে মোটামুটি 3 থেকে 4 দিন সময় থাকে। আমরা একদিনে শীত করে ফেললাম, পরের দিন শীতের পিছনের যে আমাদের কোয়েশ্চেন গুলো আছে ওগুলো সলভ করে ফেললাম,
কাল থেকে এক্সপ্লেনেশন সহজ যদি আমরা একবার ওই টপিকের প্রশ্ন কিছু সলভ করলি, আমার মনে হয় ওটা আমাদের কনফিডেন্স বুস্ট আপ করতে অনেক অনেক help করে। আপনি যদি মনে করেন যে এক্সামের আগের 1 মাস আমার অনেক সময়, আমি এগুলা তখন করবো, তাহলে কিন্তু হবে না। মানে আমার হয়নি। এখন এক একজনের পড়ার ধরন একরকম, এক একজনের মানে নিয়ম একরকম, একজন এক এক ভাবে চলে, এক একজন ফ্যামিলি সাপোর্ট একরকম। তো আমার কাছে মনে হয়েছে যে এই পড়াটুকু জমায় রাখলে এটা একটা বার্ডেন হবে। তো আমি যেটা চেষ্টা করেছি এসবি পার্টটা সলভ করে ফেলতে। এমন না যে এখানে কি প্রশ্ন আসবে বা প্রশ্ন আসবে না, এমন কিছু না, কিন্তু এইটা আপনার কনফিডেন্স বুস্ট আপ করতে অনেক হেল্প করবে। আপনার এখন কাজ এটাই যে পড়াটা শেষ করে কনফিডেন্স ধরে রাখা, ডিপ্রেসড না হওয়া। আপনি যদি প্রত্যেকদিন নিজেকে কথা দেন যে আপনি 4 থেকে 5 ঘন্টা পড়বেন, আপনার 24 ঘন্টায় কিন্তু 4-5 ঘন্টা খুব বেশি সময় না। এই জন্য কিন্তু আপনার জীবন থেমে যাবে না। বা আমরা পরীক্ষার আগে যেভাবে নিজেদেরকে লক করে ফেলি, ওই লাইন কিন্তু এখন না। আপনি আপনার নিজের সব কাজ চালাবেন, সব নিয়ম মতোই চলবে। যদি কেউ জব করেন করলেন, কিন্তু পড়াটা শেষ করে এটা আপনাকে বুঝতে হবে যে আপনি কতটুকু নিজে সামাল দিতে পারতেছেন, আপনি কতটুকু কাজ করে কিভাবে কি সময় দিতে পারতেছেন। আপনার যদি মনে হয় যে না, আপনি সবকিছু করতেছেন, জব করতে অনেকেই ডিউটি জব করে বিভিন্ন হসপিটাল, ওগুলো করে যদি আপনার মনে হয় যে আপনার হাতে দিনে 4 ঘন্টা সময় আছে পড়ার, তাহলে আপনি চালায় যান, কোনো সমস্যা নাই। আবার অনেকে আছে যে না, তাদের দিয়ে হয় না। আসলে নিজেদের রুটিনটা নিজেদেরকে ঠিক করতে হবে। নিজেরা কিভাবে 4 থেকে 5 ঘন্টা সময় বের করবেন নিজেদের ঠিক করে দিতে হবে। কিন্তু এক্সাম ব্যাচে আমি ছিলাম, ওই ওই অভিজ্ঞতা থেকে আমি যেটা বলবো শুধু যে আপনারা নিয়মিত পরীক্ষাগুলো দিবেন। আপনারা পরীক্ষার আগে এসবি পার্ল থেকে ওই টপিকটা সলভ করার চেষ্টা করবেন। আর একটা জিনিস আমি জেসকে অনেক ধন্যবাদ দিতে চাই, যে জেসিসের শীটটা এনরিচড। সত্যি বলতে আমি পরীক্ষার আগে আবিদ পড়ি নাই। আমি জেনেসিসের সিটি আমার পুরোটা কভার করে দিয়েছে। জেনেসিসের পরীক্ষার প্রশ্নগুলা খুবই সুন্দর। এটা আপনাকে, কারণ সিপিএস এর প্রশ্নগুলো তো এমন হয় যে একদম আপনার যে বই থেকে তুলে তুলে দিবে এমন কিন্তু না। তো আপনার যেভাবে চিন্তা করে আপনি একটা সঠিক উত্তরে যেতে পারবেন, ওই চিন্তা করার অভ্যাসটা আপনি জেনেসিস এর পরীক্ষাগুলো দিলে আপনার মধ্যে এমনিতেই চলে আসবে, অটোমেটিক্যালি চলে আসবে। তা আমার কাছে মনে হয় যে যারা আপনারা আমাদের সাথে জেনেসিসে যুক্ত আছেন, আপনাদের আর কোনো চিন্তার কোনো কারণ নাই। মানে কোনো দিকে কোনো এক্সট্রা ইফোর্ট দেওয়া লাগবে না। আপনাদের কাজ শুধু রুটিন ফলো করেন, পরীক্ষাগুলো ঠিক দেন। এই তো, এইটাই আমার অভিজ্ঞতা। ধন্যবাদ। ধন্যবাদ জেনেসিসকে। ধন্যবাদ ডাক্তার সিগমা আলম সুপ্তি আপুকে। আপুর অসাধারণ অভিজ্ঞতা এবং দিক নির্দেশনাগুলো আমাদের সামনে তুলে ধরার জন্য। আশা করি আমাদের ব্যাচের যেসব চিকিৎসক বৃন্দ আছেন যারা সামনের এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা আপুর এই অভিজ্ঞতা শেয়ারিং এবং দিক নির্দেশনাগুলো কে কাজে লাগিয়ে সামনের জার্নিটা আপনাদের জন্য আরো সহজ হবে ইনশাল্লাহ। তো এই পর্যায়ে আমরা আরো একজন ভাইয়ের অভিজ্ঞতা শেয়ারিং শুনবো। আমাদের সামনে কথা নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ডাক্তার মাহমুদুল হাসান সায়েম ভাইকে। উনি এসিপিএস ট্রেনি নিউনাটোলজি, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে কথা নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সালামু আলাইকুম। সালামু আলাইকুম। জি, শুনতে পারতেছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে ভাইয়া। জি। জি, আমি ডাক্তার মাহমুদুল হাসান সায়েম, আহ, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ থেকে পাশ করেছি। আমার আমি একটু পুরাতন স্টুডেন্ট। আমার সেশন ছিল 9-10, পাশ করছি বেশ কয়েক বছর আগে, হয়ে গেছে। তো এই বছর জানুয়ারিতে আমার এফসিপিএস পার্ট 1 নিউনাটোলজিতে ক্লিয়ার হয়েছে। আমি যে জেনেসিস এর সাথে আছি প্রায় অনেক দিন। আমি আগে অনলাইন কোচিং এ ভর্তি হইতাম, মানে করতাম আর কি। এগুলা আমি হয়তো ঠিকমতো কমপ্লিট করতে পারতাম না, আমি পাশাপাশি জব করতাম।
আহ, তো গত বছর 24 সালের জানুয়ারিতে আমার কাছে মনে হইলো যে, এবং আমি এর মধ্যে বেশ কয়েকবার পার্ট ওয়ান পরীক্ষাতেও বসছিলাম, কোনোবারই ক্লিয়ার হয় নাই। আহ, তখন হচ্ছে আমি গত 24 সালের জানুয়ারিতে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আর চাকরি কন্টিনিউ না করে আমি সরাসরি জেনেসিস এর অফলাইনে যে ক্লাস করি, দেখি কি হয়। তো আমি জানুয়ারিতে হচ্ছে প্রথম মেগা ব্যাচ, যেখানে একসাথে অনেক ফ্যাকাল্টির স্টুডেন্টরা পড়ে, শুক্রবারে। তো আমাদের সকালবেলা হচ্ছে মেগা ব্যাচের বেসিক ক্লাস হইতো, নামাজ পড়ার পর হচ্ছে আমাদের ক্লিনিক্যাল ক্লাস হইতো। তো এইভাবে আমরা 6 মাস করলাম, এবং আমি চেষ্টা করছিলাম প্রতিটা ক্লাসে উপস্থিত থাকার জন্য এবং সবগুলো পরীক্ষা অ্যাটেন্ড করার জন্য। সেটা হয়তো সব কিছু কিছু মিস হয়ে গেছে, কিন্তু মানে চেষ্টা করছিলাম আর কি ওনাদের সাথে আহ ক্লাসের সাথে হচ্ছে তাল মিলিয়ে চলার জন্য। তো ওইভাবে যাওয়ার পরে আমি জুলাই সেশনে পরীক্ষাতে বসলাম। আহ তো আল্লাহ ওইবারও আমাকে কবুল করে নাই। তো মানে অনেক যে বেশি কাছাকাছি মার্কে পৌঁছেছিলাম তাও না, বেশ মার্ক বাকি ছিল, 10-12 মার্কের মতো বাকি ছিল। তো আহ তারপর হচ্ছে আমি রেজাল্ট পাওয়ার পরে আর এত কিছু চিন্তা করি নাই। আমি আবার জেনেসিস এর অফিসে গেলাম, আমি এরপর একটা রিকভারি ব্যাচে ভর্তি হয়েছি। তো সেই একই রুটিন, প্রতি শুক্রবার সকালে। আহ, এই এই রিকভারি ব্যাচটা একটু ইন্টারেস্টিং, মানে আমার কাছে মনে হয়েছে যে এটা যারা দ্বিতীয়বার করতে চায় এই জন্য এই ব্যাচটা খুব ভালো। আহ, এটা এরকম ছিল যে আমরা প্রতিদিন সকালে যে একটা স্পট এক্সাম দিতাম, তারপর আমাদের মেন্টররা আসতেন। আহ কোনো কোনো মেন্টর হচ্ছে আগে ওইটার সলভ ক্লাস করাইতেন, তারপরে হচ্ছে আমাদের আবার পুরো শীটটা একটু ওনারা ইম্পর্টেন্ট টপিকস এর বাহিরে, যে আপনারা যেহেতু আগে পড়ায় দু একটা কোশ্চেন 1 স্টার 2 স্টার নতুন টপিকস একটু পরিচয় করে দেওয়া, এইভাবে করে আমাদেরকে পড়াইতেন। আবার কোনো কোনো মেন্টর এমন করতেন যে ওই স্পটের এক্সামের যে কোশ্চেনের টপিকস গুলো ধরে ধরেই আহ মানে কোশ্চেন সলভ আর একই সাথে ওই টপিকস এর উপর আলোচনা এইভাবে পড়াইতেন আর কি। তো এরকম করে আমরা পরে আর একটা হচ্ছে ফিডব্যাক এক্সাম দিতাম, দিয়া সায়ন ভাই, সবগুলো একটু জি ইন্টারফেয়ার করতেছি। আচ্ছা, এই জি জি। দুইটা স্টাইলের মধ্যে কোনটা আপনার কাছে ভালো লাগতো? যেহেতু আমি অনেক আগে থেকে জেনেসিস এর পড়াগুলোর সাথে পরিচিত, তো আমার কাছে ফিডব্যাকটা ভাইয়া খুব দারুণ লাগছে। মানে সরি, মানে রিকভারি ব্যাচের কনসেপ্টটা খুব দারুণ লাগছে, কারণ হচ্ছে আমি একদম অনেস্টলি বলতেছি ভাইয়া, না, আমি বুঝতে পারছি সায়ন ভাই, আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের যে রিকভারি ব্যাচে আপনি হ্যাঁ বললেন না, দুইটা কোনো মেন্টর হতে আগে সলভ ক্লাস নিয়ে নিতেন, তারপরে ইম্পর্টেন্ট টপিকস পড়াইতেন, আর আরেকটা জি জি স্টাইল জি। হচ্ছে কোনো মেন্টর একবারে সলভ ক্লাসের সাথে ইম্পর্টেন্ট টপিকস ধরে একসাথে আগাইতেন। এই দুইটার মধ্যে কোনটা আপনার কাছে মানে দ্বিতীয়টা, বেটার মনে মানে হচ্ছে? ধরেন আমার ইম্পর্টেন্ট জেনেসিসের কোশ্চেন গুলো তো হয়তো খুবই ইম্পর্টেন্ট টপিকস, যেগুলো আগে কোশ্চেন থাকতো, মানে টপিকস গুলা, যে ধরেন আপনার ইনফিনিটি স্টার টপিকস গুলা। তো আমাদের স্পটে তো হচ্ছে মোট 30টা কোশ্চেন আসতো, 15টা হচ্ছে এমসিকিউ, 15টা আপনার এসবিএ। তো ওই 30টা টপিকস কাভার করলেই পুরা শীটটা কাভার হয়ে যেত, মানে ওইখানে আর কিছু বাকি থাকতো না। তো ওইটাই আমাদের কাছে বেশি, মানে আমার কাছে বেশি ভালো লাগতো আর কি। মানে ধরেন সেকেন্ড হ্যাঁ হ্যাঁ টাইপসটা। হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড টাইপসটা ঠিক আর কি। আছে, প্লিজ কন্টিনিউ। তো আহ, আমরা এইভাবে হচ্ছে যখন আবার ফিডব্যাক পরীক্ষাটা দিতাম, তো কত পাইলাম না পাইলাম এটা অনেক সময় নিজেদের কাছে ম্যাটার করতো। কিন্তু কখনোই ভাই এমন না যে ফার্স্ট পেয়েছি, একটা মার্ক পাইছি আর কি, মানে যাই হোক। তো এই রিকভারি বেসের সিস্টেমটা আমার কাছে এত ভালো লাগছে, কারণ আমি বাসায় ভাই এত পড়াশোনা করতে পারতাম না, বা আমার আসলে ওই যে রেগুলার যারা 8 ঘন্টা 10 ঘন্টা পড়ে না, মানে এই টাইপের স্টুডেন্ট আমি না। তো ওনারা যে ওই যে সারাদিন যে টপিক গুলা বারবার একই আলোচনা আমি শুনতেছি, সবার সাথে কথা বলতেছি, পরীক্ষা দিচ্ছি। পরীক্ষা দেওয়ার আগে পরেও আমরা ওই স্টুডেন্টরা আমরা ওইখানে 8-9 জন ছিলাম। তো এই আমাদের মধ্যে কথাবার্তা হইতো। আহ তো ওইগুলা মিলে ছিল, মানে এটাই আমার প্রস্তুতি ছিল আর কি। আহ, আমি এইবার পরীক্ষার আগে একটা যে কাজ করছিলাম, আমি এমডি পরীক্ষাটা একটু সিরিয়াসলি দেওয়ার চেষ্টা করছিলাম আর কি। তো আল্লাহ ওইখানে আমার রিজিক রাখে নাই, আমি ওইটা আমার ক্লিয়ার হয় নাই, কিন্তু তখন আমি চেষ্টা করছিলাম যে মোস্ট ইম্পর্টেন্ট টপিকস গুলা কাভার করার জন্য।
তো ওইটা কভার করার জন্য চেষ্টা করছিলাম। আর পাশাপাশি আমি আবার ওই যে আপনাদের একটা রেসিডেন্সির এক্সাম বেসে ভর্তি হয়েছিলাম অনলাইনে। তো ওইটা প্রতিদিনের পরীক্ষা ছিল, আমি দুইটা পাশাপাশি কন্টিনিউ করতাম, মানে চেষ্টা করতাম। ওইটাও যে পুরোপুরি পারছি তা না, তবে চেষ্টা করছি। তো এইটাতে আমার একটু লাভ হয়েছে। তো এবার হচ্ছে আহ নর্মালি পরীক্ষার আগে আমি আর তো পড়াশোনা করার সুযোগ পাই নাই, জাস্ট জেনেসিস যা যা যখন ছিল এটা করার চেষ্টা করছি। তো এবার পরীক্ষাতে আল্লাহ মোটামুটি আমাকে মাফ করে দিছে আর কি, আপনাদের সকলের দোয়ায়। আর যারা নতুন এখন চিন্তা করবেন, আমি আসলে সব স্টুডেন্টের জন্য রিপ্রেজেন্ট করি বিষয়টা এরকম না। যারা এরকম আছেন যে অনেকদিন সময় হয়ে গেছে, এখন কি করবো, এখন কি পারবো কিনা, চাকরি করতেছি, আহ তারপর হচ্ছে ফ্যামিলি আগায় গেছে, যেমন মানে এরকম একটা যারা কনফিউশনে আছেন, তাদেরকে আমি বলবো যে আপনারা এই শুক্রবারের আহ ট্রেনটা ধরতে পারেন আর কি, জেনেসিস। আর আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে যদি এটা অফলাইন হয় এটা মানে সবচেয়ে ভালো হয়, কারণ আমি নিজে অনলাইনের স্টুডেন্ট ছিলাম বেশ কয়েকটা বেসের, কোনোদিনই শেষ করতে পারিনি। হয় না আসলে, মানে আমার দ্বারা হয়নি। হ্যাঁ, আমার যে একজন ফ্রেন্ড আছে তারা অনলাইনে করে চান্স পাইছে। আহ, মানে একদম যে হয় না তা না, তবে যারা আমার মতো আছেন যে এত রেগুলার পড়তে বসতে পারেন না, হয়তো উইল পাওয়ার এত শক্ত না, তো যখন এই আমাদের সাথে যে মানুষগুলো ছিল তাদের সাথে সাথে আমরা ওই কাজগুলা করে গেছি। ভাইয়ারা যে কথাগুলো এসে বলছে এগুলা শুনছি পরীক্ষার সময়, যে এক একজন এক একভাবে পরীক্ষা দেয়। যে কেউ আহ, কোনো মেন্টরের কাছে শুনছি যে আগে এই কাজটা করবেন, তারপর ওই কাজটা করবেন, এরকম বিষয় ছিল আর কি। যেরকম এই যে গিফারি ভাই আমাদেরকে একটু ধীরে ধীরে ল্যাংমেনটা পড়াইছিলেন, এটা আমাদের দেখেন, আমি কিন্তু এরপরে বৈশা যে ওই টপিক্স পেরে মুখস্থ করে ফেলছি বিষয়টা এরকম না, তবে ওই নিশ্চয়ই পরীক্ষার সময় আমার এটা খুব কাজে লাগছে। ওই প্রত্যেকটা স্টেম ধরে ধরে যে বোঝানোর বিষয়টা আমাদের সলভ ক্লাসগুলোতে আমার কাছে মনে হয়েছে এগুলো খুব ইফেক্টিভ ছিল। কারণ এর আগেও আমি যখন বাসায় বসে বসে পড়তাম, তো আমি খালি চিন্তা করতাম যে আসলে আমার ল্যাকিংসটা কোথায়, আমি ধরতে পারতাম না। তো অনেকের কাছে হয়তো এমসিকিউ খুব সহজ মনে হয়, কিন্তু আমার কাছে এমসিকিউ কঠিন লাগে। মানে প্রত্যেকটা স্টেমের মধ্যেই ওনারা কেমন যেন একটা আহ মানে কনফিউশনে ফেলে দেয়। তো এইগুলা যখন হচ্ছে জেনেসিস এর বেশ একটা কোশ্চেন ব্যাংক আমার কাছে দাঁড়ায় গেছে। প্রতিটা ক্লাসে যে আমরা কোশ্চেন গুলো নিতাম, তো এই কোশ্চেন গুলা বারবার প্র্যাকটিস করাতে আমাদের কাছে মনে হয়েছে যে কোন একটি স্টেম হয়তো আমি শিওর জানি না এটার আনসারটা কি, কিন্তু ওই পরীক্ষার সময় বারবার দিতে দিতে দেখা গেছে ওইটা আমি ট্রু দিছি, আমার ট্রুটা হয়ে গেছে। এরকম হয়েছে আমার সাথে অনেক। আম, এই শীটের পিছনে যে কোশ্চেন গুলো আছে, নতুন শীটের পিছনে কোশ্চেন, মানে আমার পড়ার স্টাইলটা খুবই সিম্পল ছিল। আমি চেষ্টা করতাম একবার হচ্ছে বইটা উল্টানোর, তারপরে বইয়ের পিছনে কোশ্চেন গুলো একবার দেখলাম, আর যদি সম্ভব হয় একবার লাস্ট আওয়ার দেখা, একবার ওই পার্ল বই দেখা। হ্যাঁ, তবে ওইটা যে খুব রেগুলার করতে পারছি তা না। কিন্তু এই আমাদের যে স্পট এবং ফিডব্যাকের এক্সাম, এই দুইটা পরীক্ষা আমার খুব হেল্প করছে, কারণ এখানে কোশ্চেন কম যেহেতু থাকতো, ফিডব্যাকে মাত্র 10টা কোশ্চেন থাকতো। তো ওইখানে একদম ইম্পর্টেন্ট টপিক ছাড়া এর বাইরে এত কোশ্চেন আসার সুযোগ ছিল না। তো দেখা গেছে যে আমরা ওই পরীক্ষাটা শেষ করে বাসায় যখন আসতেছি তখন ফোনে দেখতেছি যে কোনটা ঠিক করলাম কোনটা ভুল করলাম, একটু ঘাটতে ঘাটতে যে হ্যাঁ এই যে এটা ভুল করছি এটা ঠিক হয়েছে, এরকম করতে করতে হয়তো একটা মাইন্ড ট্রেন হয়ে গেছে। তো যার কারণে আল্লাহ হয়তো মানে মাফ করে দিছে। কারণ আমি এটা এই জন্য বলতেছি, আম, আমাদের যখন এক্সাম গুলো হয়, এই মক এক্সাম হয়, এবং মক এক্সামের মধ্যে আমি দেখলাম যে আমি অ্যানাটমির পরীক্ষাটা দিলাম, আমি একদমই পড়ে যাই নাই। মানে আছে না মানুষ পরীক্ষার আগে যে বই টই খুলে খুব পড়ে যায়, আমি ওই এমডি পরীক্ষা খারাপ হওয়ার পরে আমি আর পড়তে পারি নাই। এই 1 মাস আমি 1 ঘন্টা সময় পড়ি নাই। কিন্তু পরীক্ষাটা দিয়ে দেখতেছি যে যে না, 60% মার্ক চলে আসছে, প্রায় 65% মার্ক চলে আসছে। আমি দেখো অবাক হয়ে গেলাম যে কি ব্যাপার, আমি তো পড়ে যাই নাই, কেমনে কি হইলো। তো পরে একটু মনে সাহস আসলো আর কি, যে না, ঠিক আছে, আল্লাহ যদি চায় ভালো কিছু হইতে পারে, না হইলে কিছু করার নাই। আর ভাই আহ আমি অনেক হুইল পাওয়ার আমার নাই, ঠিক আছে, তবে এই অনেকটা কচ্ছপের মতো আর কি, খরগোশ আর কচ্ছপের দৌড়ের মতো আমি আস্তে 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 করে এই পর্যন্ত আসছি, আমাকে কবুল করছে। এখন বাকি আপনাদের কাছে দোয়া যে এই বাকি জার্নিটাও শেষ করা। এখানেও যদি জেনেসিস এর কাছে আমাদের কোনো হেল্প পাওয়ার সুযোগ থাকে আমি সেটাও চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার আর এতে বেশি কিছু বলার নাই। প্রসেসটা খুবই সিম্পল। যদি সময় থাকে সুযোগ থাকে
জেনেসিসে আইসা ওনাদের যেই কারিকুলামটা আছে এটাকে ফলো করা। এরকমটা না করা যে আচ্ছা অনেকেরই দেখতাম যে আসছি পড়ে আসি নাই, কোশ্চেনটা ভাঁজ করে রেখে দিচ্ছে, পরীক্ষা দিয়ে নেই। আমি আবার এটা করিনি। আমি চিন্তা করছি এই পরীক্ষাতে পাস ফেল তো দিয়ে কিছু আসে যায় না, পরীক্ষাটা দেওয়াটা আমার জন্য জরুরি। তো ওই প্র্যাকটিসটা আমার জন্য খুব ফলপ্রসূ ছিল। জি। হ্যাঁ ভাই, আর ইয়ার কথা মনে আছে যে রুম্মান নামে একটা ছেলে ছিল আপনাদের সাথে? জি জি জি, উনি হচ্ছে ওর কিন্তু শিশু হসপিটালে এমডিতে চান্স পাইছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি উনি কিন্তু আপনাদের ব্যাচে ছিল। ওনার পরে যখন এমডি হয়ে গেল, তো সেদিন দেখা হয়েছিল জি হাসপাতালে ভর্তি হইতে আসছিল। তো এই যে আপনার আর ওর বিষয়টা হচ্ছে টোটালি ডিফারেন্স। সেটা হচ্ছে আপনার এমডি হয় নাই, এরপরে আপনার মনটা খারাপ ছিল। তো পরবর্তীতে পার্টনটাকে ভালো করে হ্যাঁ, পড়ছেন, আর সে কি করছে, এমডি হওয়ার পরে তার মানে শরীরের মধ্যে একটা গা ছাড়া একটা ভাব চলে আসছে। আলোচনা চলে আসছিল। হ্যাঁ, অলসতা। তো এই রিকভারি বেস থেকে আসলে আমাদের মানে এই বেসে প্রিপারেশন নিলে মানে এমডিটাও যে সহজ হয়ে যায়, তো এটা কিন্তু রুম্মান আমাদের জন্য একটা উদাহরণ ছিল। জি জি। আম, হ্যাঁ, তবে এখানে একটা জিনিস আমি অ্যাড করবো, ওই যে উনিও আমি আর উনি পরামর্শ করেই আমরা ওই রেসিডেন্সির এক্সাম বেসে ভর্তি হয়েছিলাম। আমি অনলাইনে করছিলাম যেহেতু আমি ঢাকার বাইরে থেকে আসা যাওয়া করি, আর উনি যেহেতু ওইখানেই থাকতো, তো উনি প্রতিদিন করতো কি ওই শুক্রবারও 12টার সময় উঠে যায় আপনাদের ওই রেসিডেন্সির যে বিল্ডিংটা আলাদা, ওইখানে যে পরীক্ষাটা দিয়ে আবার চলে আসতো, বুঝছেন? তো তবে ভাই আমি আমাদের বেসের আরো দু একজন ভাইয়ার কথা মনে করতে চাই, যেরকম আমাদের সাথে একজন মেহেদী ভাই ছিল। উনি আমি মনে করি যে উনি পাশ করার জন্য যথেষ্ট যোগ্য। তো এবার হয়তো কোনো কারণে ওনার হয়নি, আশা করি ওনার সামনে হয়ে যাবে। আমি ওনাদের কাছে কৃতজ্ঞ, কারণ পড়াশোনা করার সময় ওনারা আমাদের সাথে ছিলেন, মানে কথা টথা বলছে। আহ, আমাদের গ্রুপে কিছু মেহেদির মেসেজ আদান মেহেদির প্রদান এবার হতো। হচ্ছে ইয়ে হয়েছে, 206 আসছিল মেহেদির। আচ্ছা, যাই হোক, আমরা মানে কাছাকাছি আমাদের সিট পড়ছিল আর কি। আহ, হুম। আমার হলে কিছু টুকটাক উনিও ও আমার মেহেদি কাছে। আবার শুরু করছে, মেহেদি আবার শুরু করছে এবার ইনশাল্লাহ। ওর কনফিডেন্স পাশাপাশি চেষ্টা হয়ে যাবে ওর এবার ইনশাল্লাহ। হ্যাঁ, আমি আর ওনাকে ফোন দেওয়ার করিনি আর কি, মানে সাহস করিনি যে আবার কি, মানে বিষয়টা এমন হয়ে গেছে যে আমাদের বেসিক একজনের হইলে ওনার হইতো, বুঝছেন? তো যাই হোক, হুম। আল্লাহ এক একজনের হয়তো এক এক রকম রাখছে। তবে আমি বাকিদের জন্য এটাই বলতেছি যে আমাদের ব্যাচের যে কয়জন স্টুডেন্ট ছিল পাঠ করার যদি হিসাব করেন পার্সেন্টেজ খুব ভালো। ইভেন আমার কাছে মনে হলো আপনাদের মানে আমাদের রিকভারি অনলাইনে যারা ছিল তাদের মধ্যেও অনেক পাঠ করছে। তো মানে অনেকে ছিল যে অনলাইনেই সারাদিন ক্লাস করতো। মানে আমরা তো এখানে যখন আপনার অনলাইনে ক্লাস করে মানে অনলাইন অফলাইন ক্লাসটা একসাথে হইতো, তো তো এখানে দেখতাম আর কি ওনারাও কোশ্চেন টোশ্চেন করতো। তো আমার কাছে মনে হয় যে যারা আগে একবার পড়ছেন বা আগে অনলাইনে কোচিং টোচিং করছেন এখন আবার পড়া শুরু করতে চায়, তাদের জন্য রিকভারি বেস্টটা বেস্ট। কারণ হচ্ছে ওই দুইটা পরীক্ষা, একটা স্পট একটা ফিডব্যাক, এবং এই কোশ্চেন গুলা পরীক্ষার আগে একটু ঘাইটা যাইতে পারলে মানে খুব উপকার হয় আর কি। আর জেনেসিস এর কোশ্চেনের মান অনেক স্ট্যান্ডার্ড, মানে খুবই ভালো কোশ্চেন হয়। ইভেন অনেকে বলে যে কোশ্চেন খুব কঠিন হয়, এত কঠিন কোশ্চেনের প্র্যাকটিস করলে কনফিডেন্স থাকে না। আমার কাছে এরকমটা মনে হয় নাই। ভুল হইলে কোচিং সেন্টারে হোক, পরীক্ষার হলে যেন ঠিক হয়ে যায় আনসারটা, এটাই আমাদের মধ্যে আর কি একটা আলোচনা হইতো আর কি। ওই রুমান ভাইয়ের সাথে বলেন, আমাদের সাথে আরো একজন ছিল বাবু ভাই, কিছু আপুরা ছিল বেশ কিছু। সবার কথাই বলতেছি একসাথে। যাই হোক, এই আমার গল্প, এর চেয়ে বেশি কিছু আর বলার নাই। আর ভাইয়াদের কাছে দাবি রইলো ভবিষ্যতের পথ চলাতে আমাদেরকে সাহায্য করবেন, আমাদের পাশে থাকবেন। আমরা চেষ্টা করবো এজেন্সির সাথে সবসময় আমাদের সম্পর্কটা বজায় রাখার জন্য। আর যারা নতুন আসতে যাচ্ছেন তাদের জন্য শুভকামনা রইলো, এবং আমি সবার কাছে দোয়া নিয়ে বিদায় নিতেছি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ মাহমুদুল হাসান সায়েম ভাইকে। জীবনের সত্য ব্যস্ততার মধ্যেও, জীবন বাস্তবতার মধ্যেও থেকেও পড়াশোনাটাকে গুছিয়ে নিয়ে যেভাবে আজ এই পর্যায়ে এসেছেন, আশা করি আমাদের বেঁচে চিকিৎসক বৃন্দ যারা আছেন তাদের জন্য উপকার হবে। তো এই পর্যায়ে আমরা আমাদের মূল আলোচকের কাছে চলে যাব। আমাদের জেনেসিস পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্টের মূল কারিগর, যে ভাইয়ের হাত ধরে আসলে অনেক চিকিৎসক বৃন্দ এ পর্যন্ত এফসিপিএস এমডি পাশাপাশি নানা পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং নিয়ে এখন আছে, আমাদের আবুজর গিফারি ভাইয়ের কাছে এই পর্যায়ে কথা নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ডক্টর আবুজর গিফারি।
এফসিপিএস অ্যাডভান্স ট্রেনিং পেডিয়াট্রিক কার্ডিওলজি, বাংলাদেশ Okay, হাসপাতাল। ঠিক আছে, ধন্যবাদ। আমার ছোট ভাই মহিউদ্দিন অনেক চমৎকার করে পরিচয় করে দিয়েছে। আমাদের সাথে আজকে যারা আছেন, আমরা মূলত আমাদের বিভিন্ন টার্গেট করে, অর্থাৎ আমাদের আসলে পরীক্ষা তো যারা দিবেন তারা তো বিভিন্ন ক্যাটাগরি থাকেন। কেউ প্রথমবার পরীক্ষা দিচ্ছেন, কেউ দ্বিতীয়বার, তৃতীয়বার, এভাবে বিভিন্ন ক্যাটাগরির মানুষ আমরা পরীক্ষা দিই। তো আজকে আমাদের যারা টার্গেটেড পিপল, যাদের জন্য আমাদের আয়োজন, তারা হচ্ছেন যে ইতিপূর্বে কমপক্ষে একবার আপনি পরীক্ষা দিয়েছেন, হয়তো আপনার কাঙ্ক্ষিত ফলাফলটি আপনি পাননি। অ্যাজ এ হিউম্যান বিং আপনার খারাপ লাগবে, কষ্ট লাগবে, হতাশা লাগবে, এটা খুবই স্বাভাবিক। কারণ আমরা তো মানে মেশিন না যে আমাদের খারাপ লাগবে না, আমাদের তো মানুষ, আমাদের ইমোশন আছে, আপনার খারাপ লাগবে, এটা স্বাভাবিক। তবে আপনি যদি থেমে যান, তাহলে দিন শেষে লসটা কার হবে বলেন তো? আপনি যদি হতাশার মধ্যে ডুবে যদি আপনি আপনার জীবনকে থামিয়ে দেন, দিন শেষে শুধুমাত্র আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তাছাড়া দেখবেন আপনার আশেপাশে সবার কিন্তু জীবন চলে যাবে, কিন্তু আপনি দিন শেষে ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য আমরা আমাদের দুজন এক্সপিরিয়েন্স শেয়ারিং গেস্ট যারা আছেন, যারা এবার চান্স পেয়েছেন, তাদের জীবনের গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরার পিছনে একটাই কারণ, যে তারাও কিন্তু আপনাদের মতোই একবার, কমপক্ষে একবার হোঁচট খেয়েছে। তারা তারা কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছিলেন এবং তারা কিন্তু তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পেরেছেন। তো আমরা চাই যে আপনি এই যে এই গল্পগুলো শুনলেন, এগুলো আপনার জীবনের সাথে অবশ্যই মিলবে। আপনাকে ঘুরে দাঁড়াতে হবে। তাই আপনাদের এই ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের এই দুইটা ব্যাচকে কেন্দ্র করে আমরা আমাদের এই প্রোগ্রামটি সাজিয়েছি আজকে। আমাদের দুটি ব্যাচের মধ্যে এক্সাম ব্যাচ এবং রিকভারি ব্যাচ। তো যারা রিকভার, আমরা সবসময় বলি যে আপনি নিজেকে অ্যাসেস করবেন, নিজেকে জাজ করেন। আপনি যে কোনো একটা জায়গায় যদি আপনি হেরে যান, আসলে মানুষের জীবনে হারা বলতে কিচ্ছু নাই। বলা হচ্ছে যে আমি জীবনে কখনো হারি না, হয় জিতি না হলে শিখি। তাহলে আপনি আপনার জীবনে সাময়িকভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফলে পৌঁছাতে পারেননি, তার মানে আপনি হেরে গেছেন, বিষয়টা তা না। আপনি নিজেকে জাজ করেন যে আপনার কোথায় সমস্যা ছিল, আপনার প্রিপারেশন কি 100% ছিল। দেখেন, যারা চান্স পায়নি তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ঘটনা ঘটে, প্রিপারেশন কিন্তু 100% থাকে না। এরকম খুবই কম মানুষ থাকে যাদের প্রিপারেশন 100% ছিল কিন্তু চান্স পায়নি। এই সংখ্যাটা খুবই কম। ম্যাক্সিমামের ক্ষেত্রে যেটা হয় যে আমার প্রিপারেশনটা আরেকটু ডিপ করা দরকার ছিল। আমি পরীক্ষা দিয়ে আমার বুঝেছি যে আমার মনে হয়েছে আমার প্রিপারেশনটা 50 to 60% আছে, কিংবা আমার প্রিপারেশনটা 80 to 90% আছে। তো তাদের ক্ষেত্রে আমরা বলবো, আপনার যদি প্রিপারেশনটা এমন হয় যে আপনি 80 to 90%, তাহলে আমরা বলবো যে আপনি সরাসরি এক্সাম ব্যাচে, আপনার জন্য আসলে রিকভারি ব্যাচের দরকার নাই। আপনি সরাসরি এক্সাম ব্যাচ এবং এক্সটেন্ডেড সলভ ক্লাস যেটা হয় সেটাতে আপনি যান। আর যদি আপনার প্রিপারেশনটা এমন থাকে যে আমি 50 to 60% আমি পড়াশোনা করতে পেরেছি, আমার কাছে মনে হয়েছে যে আমার আরেকটু সামনে আগানো দরকার ছিল, আরেকটু ডিপলি পড়া দরকার ছিল, আরেকটু সময় পেলে ভালো হইতো, এই টাইপের যদি আপনার প্রিপারেশনের অবস্থা হয়, তাহলে আপনি অবশ্যই রিকভারি ব্যাচে থাকবেন। রিকভারি ব্যাচের বিশেষত্ব আমাদের মাহমুদ হাসান সাইম ভাই অলরেডি বলেছে যে এই ব্যাচে আপনার প্রিপারেশনটা থাকতে হবে 50 to 60%। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয় যে আপনার কিছুটা গ্যাপ আছে, কিছুটা ডিপ পড়াশোনা দরকার আছে, কিছুটা কনফিউশন ক্লিয়ার করা দরকার ছিল, যেটা আপনি সময়ের অভাবে আপনি করতে পারেননি। আপনার এই ক্ষেত্রে রিকভারি ব্যাচের যে এক্সট্রা সুবিধা, সেটা বলি যে এই ব্যাচটা সকল ব্যাচের চেয়ে আলাদা। মানে নামের সাথে আমরা মিল রেখে সাধারণত এই ব্যাচে কার্যক্রম পরিচালনা করছি আমরা। আপনি অন্যান্যদের ক্ষেত্রে কি হয়, আপনি সরাসরি যে এক্সাম দেন, তারপরে এক্সামের উপরে সলভ ক্লাস করেন, তাই তো? তো এই রিকভারি ব্যাচের ক্ষেত্রে যে ঘটনা ঘটবে, আপনি শুরুতে যে একটি স্পট এক্সাম দিবেন। আপনি আগে ধরেন নেক্সট পরীক্ষা হচ্ছে আপনার এমব্রায়োলজি, আপনি শুরুতে আপনি যাবেন যে আপনি আগে এক্সাম দিবেন, স্পট এক্সাম 30টা কোশ্চেনের উপরে, এবং এক্সামের পরে আপনার একটা লেকচার ক্লাস করবেন। এই লেকচার ক্লাসটা অর্ডিনারি গতানুগতিক কোনো লেকচার ক্লাস হবে না, এবং আপনি এই ক্লাসটি করলে বুঝতে পারবেন যে এটা সাধারণ লেকচারের চেয়ে আলাদা। একটু ডিপলি পড়াশোনা করা হবে, এখানে কনফিউশন গুলা স্পেশালি ক্লিয়ার করা হবে, খুব ইম্পর্টেন্ট বিষয়গুলোকে বেশি ফোকাস করা হবে। যেটা খুবই সিম্পল বিষয়, এগুলাকে আমরা সাধারণত স্কিপ করি, এজন্য আপনার বিরক্ত লাগবে না। এবং এই লেকচার ক্লাসটি করার পরে আপনার একটা এক্সাম হবে, ফিডব্যাক এক্সাম। ফিডব্যাক এক্সামের সুবিধা কি, আপনার মার্কস, আপনি যে লেকচারটা করলেন এখানে আপনার কতটুকু ইমপ্রুভমেন্ট হলো, আপনি এই ফিডব্যাক এক্সামে আপনি বুঝতে পারবেন। এভাবে আমরা রিকভারি ব্যাচটা রান করি। আচ্ছা মহিউদ্দিন, আমার একটু খেয়াল রেখো তো, আমার মানে কথাটা আটকে যাচ্ছে কিনা একটু দেখো, নেটটা মাঝে মাঝে ঝামেলা করতেছে, তো এরকম আটকে গেলে আমাকে একটু বললো, হ্যাঁ? ক্লিয়ার আছে ভাই এখন পর্যন্ত। ক্লিয়ার আছে, ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে দেখেন আমাদের রিকভারি ব্যাচের থিমটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমাদের এই রিকভারি ব্যাচটা আমরা দুই ভাবে রান করি, একটা হচ্ছে অফলাইন, একটা অনলাইন।
আমরা অলওয়েজ অলওয়েজ বলি যে আপনি অফলাইনে যদি করতে পারেন দিস ইজ বেস্ট ফর ইউ, বাট আমরা মানে বাস্তবতা আছে কিছু, আপনি ঢাকাতে থাকেন না বা আপনার বিভিন্ন ধরনের বাস্তবতা থাকতে পারে, সেক্ষেত্রে আপনি অনলাইনে প্রিপারেশন নেবেন। অনলাইনের ক্ষেত্রে আমরা লাইভের ব্যবস্থা রাখি, আমরা পাশাপাশি যারা পরবর্তীতে রেকর্ড দিতে চান সে ব্যবস্থাও থাকে। লাইভ লাইভ ক্লাসটা পরবর্তীতে আপনাদের আইডিতে থাকে, আপনারা অন্য যে কোনো সময় আপনারা রেকর্ড দেখে নিতে পারেন। এই রিকভারি ব্যাচটা স্পেশালি যাদের প্রিপারেশন 50 to 60% আছে তারা এই রিকভারি ব্যাচটাকে চুজ করবেন। রিকভারি ব্যাচের আরেকটা সুবিধা হচ্ছে সপ্তাহে একদিন ক্লাস হবে, সেটা হচ্ছে শুধু শুক্রবার সকাল বিকাল। মাঝে অবশ্য এই এই সেশনের জন্য আমরা একটু বিপদে পড়েছি, সেটা হচ্ছে আমাদের 1 মাস পরীক্ষা এগিয়ে আসার কারণে আমাদের হয়তো কয়েকটা দিন এক্সট্রা দিন দেওয়া লাগতে পারে, এটা একটু মাথায় রাখবেন। তবে ম্যাক্সিমাম দিনে আপনি শুক্রবারে ক্লাস করবেন শুধুমাত্র। এইটা হচ্ছে রিকভারি ব্যাচ। আমার মনে হয় যে রিকভারি ব্যাচে রেসপন্স আপনি মানে যখন যাবেন আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার অবশ্যই যে গ্যাপ গুলো আছে সেগুলো রিকভার হবে ইনশাআল্লাহ। এবার আসেন, আপনার যদি প্রিপারেশন এমন থাকে আপনি 80% বা 90% আপনার প্রিপারেশন আছে আপনার, সেক্ষেত্রে আমরা বলবো যে আপনি এক্সাম ব্যাচকে চুজ করতে পারেন। এক্সাম ব্যাচে আমাদের যে এক্সাম ব্যাচের বিভিন্ন ক্যাটাগরি আছে, কিন্তু ক্যাটাগরিটা এরকম যে এক্সাম ব্যাচের সাথে আপনি সলভ ক্লাস করতে চাচ্ছেন, মানে অর্ডিনারি এক্সাম ব্যাচ যেটা আমরা বলি, যেখানে প্রথমে আপনি 50টা কোশ্চেনের একটা এক্সাম দিবেন, তারপর একটা এক্সটেন্ডেড সলভ ক্লাস। এটা কিন্তু আমরা মানে শুধু সলভ ক্লাস বলি না, আমরা এক্সটেন্ডেড সলভ ক্লাস বলি। আমরা মানে হচ্ছে এখানে যেহেতু এক্সাম ব্যাচ আপনার রি এক্সামিনি, সেহেতু আপনার একটু ডিপ নলেজের অবশ্যই প্রয়োজন আছে। তো সেই জন্য আমরা হচ্ছে এটাকে এক্সটেন্ডেড সলভ ক্লাস বলি। আবার অনেকে আছেন যে যারা ভাই আমি শুধুমাত্র এক্সাম দিব আর আমার হচ্ছে ব্যাখ্যাটা দিলে হবে, আমি আসলে সলভ ক্লাস করার মতো সময় বা সলভ ক্লাস করতে আমি ইচ্ছুক না, তাদের ক্ষেত্রে আমরা শুধুমাত্র এক্সাম ব্যাচ উইথ এক্সপ্লেনেশন এটা দিই আমরা। সেক্ষেত্রে আপনি শুধুমাত্র এক্সাম দিবেন আর সলভ ক্লাস আপনার করা লাগবে না, আপনাকে আমরা হচ্ছে এক্সপ্লেনেশন নোট আমরা দিয়ে দিব, আপনি ওটা দেখে আপনি বুঝতে পারবেন। আর আরেকটা ইম্পর্টেন্ট একটা ব্যাচ আমরা বলি, সেটা হচ্ছে এক্সাম প্লাস ব্যাচ। এক্সাম প্লাস ব্যাচটা একটু ভিন্ন ক্যাটাগরি। দেখেন এক্সামের সাথে প্লাস কথাটা লাগিয়ে দিয়েছি কারণ কি, কারণ হচ্ছে এক্সামে আপনি রেগুলার সলভ ক্লাস করবেন, এক্সাম দিবেন সলভ ক্লাস করবেন, ঠিক আছে, কিন্তু প্লাস মানে হচ্ছে এর পাশাপাশি আপনি ক্লিনিক্যাল ক্লাস এবং এক্সাম দিতে পারবেন। মানে হচ্ছে আপনি বেসিকের শুধুমাত্র এক্সাম দিবেন সলভ ক্লাস করবেন, আর ক্লিনিক্যালের আপনি মেইন লেকচারও পাবেন আপনি পাশাপাশি সলভ ক্লাস। স্পেশালি যারা রেসিডেন্সি বা ডিপ্লোমা প্রিপারেশন নেন তাদের বেসিক অংশটুকু সাধারণত পড়া থাকে, আর ক্লিনিক্যাল অংশে তাদের একটু বেশি ফোকাস। আপনারা সবাই জানেন যে এফসিপিএস অ্যাকচুয়ালি ক্লিনিক্যাল অংশে একটু বেশি ফোকাস করা লাগে, এই জন্য তাদের জন্য আমাদের হচ্ছে প্রায় 14টা ক্লিনিক্যাল লেকচার সহ এক্সাম আপনারা দিতে পারবেন। আর পাশাপাশি আপনি যে ব্যাচে ভর্তি হন না কেন ফাইনালি তো আপনি রিভিউ এক্সাম আছে, আপনার মক টেস্ট গুলোতে আপনি অংশগ্রহণ করতে পারবেন। তো ফাইনালি আমি বলবো যে আমাদের যে জেনেসিসের যে শীট গুলো আছে সেই এই শীট গুলো খুবই এনরিচড, এবং আমরা তো সময় আসলে 6 মাসের মধ্যে আপনি যদি সব মূল বই ধরে ধরে পড়তে যান তাহলে আসলে 6 মাস দিস ইজ নট ইনাফ ফর ইউ। এজন্য আমরা আমাদের শীট গুলোকে খুব কম্পাইল করছি, একসাথে করছি। যেমন আমাদের ক্লিনিক্যাল যে শীট গুলো আছে এই শীট গুলো কিন্তু আমরা এবার আপডেট করছি। পাশাপাশি আমাদের ক্লিনিক্যাল শীট গুলো খুবই এনরিচড। এখানে আপনার মানে আবিদ হাসান মোল্লা স্যারের বই, ইমার রহমান স্যারের বই, ইমার মোল্লা স্যারের বই, নেলসন, এই 4টাকে একত্রে কম্পাইল করে কিন্তু আমাদের এই ক্লিনিক্যাল শীট গুলো বানানো হচ্ছে। এবং আমাদের এই ক্লিনিক্যাল শীট গুলোর মাধ্যমে আপনার কিন্তু এক্সট্রা করে আলাদা প্রিপারেশনের প্রয়োজন নাই, অন্য কোনো বই পড়ার প্রয়োজন হয় না সাধারণত। তারা আমাদের বেসিক শীট সম্পর্কে তো আপনারা সবাই জানেন। তো সব মিলিয়ে আমাদের দেখা যাচ্ছে যে বেসিকের এক্সাম পাশাপাশি রিকভারি ব্যাচের ক্ষেত্রেও ক্লাস প্রায় 28টা, এবং 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 আপনাদের এক্সাম ব্যাচের ক্ষেত্রে সরি ক্লিনিক্যাল ক্লাস এবং এক্সাম সেটাও আপনি পাবেন প্রায় 14টা। দেখা যাচ্ছে প্রায় 42টা এক্সাম, পাশাপাশি আপনি মক টেস্ট, রিভিউ টেস্ট সবকিছু মিলিয়ে 50টারও বেশি আপনি পরীক্ষা দিতে পারবেন। তো আমার মনে হয় যে আমাদের প্রিপারেশন নেওয়ার জন্য, ঘুরে দাঁড়ানোর জন্য আপনি যদি জেনেসিসের সাথে থাকেন, আমাদের সিগমা আপু খুব চমৎকার করে বলেছেন, আমি নিজেও যখন কোচিং করছি এই জিনিসটা ফলো করছি, যে আপনি শুধুমাত্র আমাদের রুটিনটা ফলো করবেন। আমাদের রুটিন এমন ভাবে সাজানো আছে, আপনি যদি এই রুটিন অনুযায়ী পুরোপুরি চলেন আপনার প্রিপারেশন কমপ্লিট না হয়ে কোনো উপায় নাই। আমরা কোনো গ্যাপ রাখি নাই আপনার প্রিপারেশন নেওয়ার জন্য। তো সর্বোপরি চান্স পাওয়ার জন্য বেশ কিছু জিনিসের একটা কম্বিনেশন লাগে। আপনার সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার নিজের অধ্যবসায়, এটা খুবই ইম্পর্টেন্ট। পাশাপাশি আপনার মুরব্বিদের দোয়া লাগবে, পাশাপাশি আল্লাহ তাআলার ইচ্ছা লাগবে।
সবকিছু মিলে যদি কম্বিনেশন হয়ে যায় তাহলে ইনশাল্লাহ আপনি এবার চান্স পেয়ে যাবেন। এক্ষেত্রে যারা রি এক্সামিনি তাদের ক্ষেত্রে আমি একটু বলি, আপনাদের জন্য একটু সুবিধা হয়েছে এবার। এটা আমি ক্লাসেও বলেছি, এখনো বলছি যে আপনাদের জুন মাসে ১ মাস আগে আপনাদের চলে এসেছে। এটা আপনাদের নতুনদের জন্য একটু অসুবিধা, কিন্তু আপনার জন্য এটা সুবিধা। কারণ আপনার তো পড়াশোনা আছে। ঠিক আছে? এজন্য আপনার জন্য এটা যত তাড়াতাড়ি পরীক্ষা হবে তত তাড়াতাড়ি আপনার জন্য এটা ভালো হবে। আর স্পেশালি এই রিকভারি এবং এক্সাম ব্যাচে যারা থাকবেন তাদের জন্য আমার আরেকটা পরামর্শ থাকবে। দেখেন, আপনি রিকভারি ব্যাচের স্টুডেন্ট, আপনি এক্সাম ব্যাচের স্টুডেন্ট। তার মানে কি? আপনি একবার মানে কি বলবো? আমাদের যে একটা কথা আছে যে, "নেড়া বেলতলায় যেয়ে মাথা ফেটে গেছে" এই টাইপের একটা অবস্থা। তো আপনি বিসিবিএস এ গিয়েছেন, একবার এক্সাম দিয়েছেন। আপনি কিন্তু একটা মোটামুটি ভালো একটা এক্সপেরিয়েন্স এর মধ্য দিয়ে আপনি আসছেন এবং আ আপনার কিন্তু একটা পিছু টান কিন্তু আছে। তো সেহেতু আমি বলব আপনার প্রিপারেশন এর জন্য রেগুলার প্রিপারেশন এর মতো না হয়। আপনি দেখা যাচ্ছে সামনের দিন আপনার এমব্রায়োলজি পরীক্ষা। আপনি আ এর আগে আপনি এমব্রায়োলজি কোন রকম একবার পড়ছেন, একবার রিভিশন দিয়ে এক্সাম দিতে গেছেন। এইবারও যদি আপনি সেম কাজ করেন, তাহলে কিন্তু আপনার এবারও সেম রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে। এইবার এজন্য করতে হবে যেটা, যে গতবার আপনি যে জায়গাগুলোতে ফোকাস করতে পারেননি, আপনার কাছে মনে হয়েছিল এই জায়গায় আমার মেইন বই পড়া দরকার ছিল, আমি পড়তে পারি নাই সময়ের অভাবে। আপনাকে এবার যেটা করতে হবে যে শুরুতে ওই গ্যাপ গুলো পূরণ করতে হবে। আমাদের ক্লাসে আমাদের মেন্টররা সেগুলো তো অবশ্যই আপনাকে দেখায় দিবে। পাশাপাশি বাসায় আপনার প্রিপারেশনটাকে একদম মানে ফ্রুটফুল করার জন্য, একদম ফুলফিল করার জন্য আপনার আগের যে জায়গাগুলোতে গ্যাপ ছিল ওই জায়গাগুলোতে এবার যেন গ্যাপ না হয় সেদিকে একটু ভালো করে খেয়াল রাখতে হবে। তো প্রিয় চিকিৎসকবৃন্দ, আমরা খুব বেশি মানে প্রোগ্রামটা খুব বেশি লেন্থি করব না। আপনারা সর্বোপরি লাস্টে একটা কথাই বলব, দেখেন আপনারা সবাই এখানে অ্যাডাল্ট পারসন। আপনারা কেউ চাইল্ড না যে আপনাদেরকে আসলে ধরে, ধরে প্রতিদিন বোঝাতে হবে। বিষয়টা এরকম না। আপনারা নিজের ভালো, নিজের মন্দ বুঝেন আপনারা। তো আমি সর্বোপরি বলব যে মোটিভেশন ইস টেম্পোরারি, বাট আপনার চেষ্টাটা কন্টিনিউ থাকতে হবে। ঠিক আছে? আপনার সেলফ মোটিভেশন রাখার চেষ্টা করবেন সবসময়। পাশাপাশি জেনেসিস পেইডের টিপস টিম আপনার জন্য সবসময় আছে। আপনার বিপদ-আপদ, সুবিধা-অসুবিধা যেকোনো ধরনের সমস্যা, ব্যক্তিগত, পারিবারিক, অর্থনৈতিক সব ধরনের প্রবলেম আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারবেন। ক্লাস কেন্দ্রিক কোনো সমস্যা, পড়াশোনা কেন্দ্রিক সমস্যার জন্য তো আমাদের ইন্টারেক্টিভ হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। পাশাপাশি আমাদের নাম্বার তো আপনাদের কাছে দেওয়া আছে। যেকোনো সময় যেকোনো প্রয়োজনে আপনারা আমাদেরকে নক দিতে পারবেন। আমরা আপনাদের ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব সেই প্রবলেম গুলো সলভ করার জন্য। তো প্রিয় চিকিৎসকবৃন্দ, আমি আর খুব বেশি কথা বাড়াবো না। আপনারা সবাই জেনেসিস এর সাথে থাকেন। জেনেসিস এর রুটিনটাকে ফলো করেন। অধ্যবসায়টা ঠিক রাখেন। পাশাপাশি আপনার সৃষ্টিকর্তার কাছে চান। আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের জন্য অনেক, অনেক শুভকামনা। আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা চ্যাট বক্সে লিখতে পারেন বা আমাদেরকে বলতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মহিউদ্দিন শুনতে পাচ্ছ? ধন্যবাদ আবু জাফরি ভাইকে। আহ, আমাদের সামনের এই ক্লাস এবং পরীক্ষা গুলো বিষয়ে সুন্দরভাবে আলোচনাগুলো তুলে ধরার জন্য। আশা করি আমাদের চিকিৎসক বৃন্দ যারা আছেন এফসিপিএস এর পরীক্ষার জন্য আবারও নতুন উদ্যমে প্রস্তুতি গ্রহণ করেছেন। আশা করি আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমাদের স্পিকার যারা আছে তাদের কাছ থেকে যেসব কথাগুলো শুনলাম সেগুলো আমাদের কাজে লাগবে এবং নতুন উদ্দীপনায় আমরা আমাদের নতুন যাত্রা শুরু করতে পারবো। সবার জন্য শুভকামনা রইলো। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সিগমা আপু, সাইম ভাই এবং বিশেষ করে আমাদের নিপারি ভাইকে সম্পূর্ণ সময়টা আমাদের সাথে থাকার জন্য। আর সবার জন্য শুভকামনা রইলো। ইনশাল্লাহ আমাদের যখন ক্লাসগুলো আবার শুরু হবে, পরীক্ষা শুরু হবে, সবার সাথে সরাসরি দেখা হবে, সাক্ষাৎ হবে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা প্রোগ্রাম শেষ করে দিচ্ছি আর কি। আসসালামু আলাইকুম।